আমরা আজকে তোমার মানে জাস্ট রিক্যাপ করছি গত ক্লাসে যা বলা হয়েছিল সেগুলো মূলত ছিল যে তোমার টপিক চুজ করতে গেলে হোয়াট আর দি এসেনশিয়াল স্টেপগুলো হচ্ছে যে ফার্স্ট বের করা যে তোমার এক্সপার্টিস কোথায়, হোয়াট আর দ্য টপিকস দ্যাট ইউ আর গুড অ্যাট। হ্যাঁ, তারপরে ওইটার সাথে যেটা যোগ হবে যে তোমার অডিয়েন্স সম্বন্ধে একটা জেনারেল ধারণা নেওয়া, যে তার ডেমোগ্রাফিক্স কথাটা মনে পড়ে কিনা। ডেমোগ্রাফিক্স হচ্ছে অডিয়েন্সের বিভিন্ন অ্যাট্রিবিউট, অডিয়েন্সের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের এজ, এডুকেশন, এথনিক ব্যাকগ্রাউন্ড, কালচারাল লেভেল, জেন্ডার, এই জিনিসগুলো বুঝে ইউ হ্যাভ টু গো ফর দি টপিক। আচ্ছা, এই টপিকে যখন তুমি তোমার এক্সপার্টিস ব্যবহার করে টপিক তুমি চুজ করছো, দ্যাটস ওকে, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে এটা কি নতুন কিছু অ্যাড করে কিনা। মানে তুমি একটা জিনিস খুব ভালোই জানো কিন্তু অন্যরাও জানে, তাহলে তার মানে কি এখানে তোমাকে আরেকটা নতুন কিছু নিয়ে আসতে হবে, ওইটা থেকে আর একটু উপরের লেভেলে অ্যাডভান্স। এটা গেল একটা টেকনিক। সেকেন্ড টেকনিকটা একটু চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে যে ইউ ডু নট হ্যাভ এডুকেট নলেজ অফ দ্য টপিক ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট। যেমন গত ক্লাসে কি বলেছিলাম যে তুমি মনে করো মোটামুটি ব্লকচেইন সম্বন্ধে জানো, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তুমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলবা, ঠিক আছে? তো তখন যে জিনিসটা হবে যে ইউ আর সাপোজ টু অ্যাড সামথিং নিউ অ্যান্ড সামথিং ইউ ডিড নট নো। তাহলে তখন যেটা করতে হবে ইউ হ্যাভ টু ডু সাম রিসার্চ। আমরা ওই রিসার্চে কী করতে আসবো তার। আচ্ছা, এটা গেল হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে ইউ কুড নট ফাইন্ড এনি টপিক অ্যাট অল, মানে তোমার মাথায় আসছে না তুমি ওইভাবে, তখন একটা বেস্ট স্ট্যান্ড হচ্ছে হলো ইউ ইউজ দ্য টেকনিক অফ ক্লাস্টারিং। হাউ ইজ দ্যাট? You have to first write down whatever comes to your mind in 3 or 4 columns and mark or label those columns as things, people, books, movies, whatever. এই কলামে যে জিনিসগুলো লিখছো, whatever comes to your mind, মানে খুব তাড়াতাড়ি লিখে ফেলবে এই শব্দগুলোকে। দেন এই প্রত্যেকটা কলামে আছে এগুলোর মধ্যে শব্দগুলোর মধ্যে একটা কানেকশন আবিষ্কার করার চেষ্টা করো, যে whatever এখানে যেমন এটা আমরা দেখেছিলাম। এই যে এখানে যেটা এখানে আমরা কি বলেছিলাম যে গত ক্লাসে বলেছিলাম ফার্স্ট রেসপন্ডেন্টদের নিয়ে। এখানে আমরা হয়তো একটা নতুন করতে পারি, যেমন মনে করো তুমি একাডেমি অ্যাওয়ার্ডস, এটা কি? মুভি ক্ষেত্রে মুভি কন্ট্রিবিউশনের জন্য বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট, ডিরেক্টিং, অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, অল কাইন্ডস অফ থিং, ওগুলোর উপর ভিত্তি করে প্রাইজ দেওয়া হয়, মানে রেকগনিশন। এই রেকগনিশনের সাথে আমরা এখানে কোনোটা বুঝাতে পারি, পারছি না কিন্তু এখন ওই অর্থে নাই। তুমি হয়তো বলতে পারো যে মাইকেল জ্যাকসন গ্লাভস পরে একাডেমি অ্যাওয়ার্ডসে গিয়েছে, অথবা উইল স্মিথ একাডেমি অ্যাওয়ার্ডসে এখানে গালে ফিঙ্গারপ্রিন্টস বসে। হ্যাঁ, কাইন্ড অফ হ্যাঁ, ইউজ হিজ হ্যান্ডস, ইউজিং, মানে এটা হচ্ছে ওভার স্ট্রেচিং হয়ে যায় কিছুটা, বাট মানে এটা দেখাচ্ছে যে ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ, যে এই জিনিসগুলোর ভিতরে কানেক্ট করার চেষ্টা করো। তো যদি না হয় ইউ ডোন্ট হ্যাভ টু গিভ আপ, ইউ ব্রিং ইন অ্যানাদার কলাম, আরেকটা কলাম নিয়ে আসো, ওইটাকে এইটার চেয়ে একটু ডিফারেন্ট ক্যাটাগরি করো। এখানে যে কাজটা হচ্ছে উই আর ফ্রি অ্যাসোসিয়েট, মানে কাইন্ড অফ এটাকে আমি ফ্রি অ্যাসোসিয়েটটাকে আর কি আমরা
ভার্ব হিসেবে ধরছি আর কি, হ্যাঁ, যে যা কিছু আছে সেগুলোকে কানেক্ট করার চেষ্টা করো। কানেক্ট করলে দেখো যে এটা কোনো একটা টপিকের রূপ নেয়, হ্যাঁ, দেন ইউ উইল গেট এই টপিক। আচ্ছা, এখানে তারপরেও তোমার মাথার পেছন দিকে ওই ব্যাপারটা কাজ করবে কি, সেটা অডিয়েন্স এটা মানবে কিনা। অডিয়েন্সের জন্য আমি একটু একটা উইয়ার্ড কিছু একটা দাঁড় করিয়ে ফেলতে পারি এখানে, তাই না, এরকম উল্টোপাল্টা কানেকশন একটা কিছু দাঁড় করিয়ে ফেলতে পারি, বাট অডিয়েন্স এটা পছন্দ করবে কিনা বা অডিয়েন্স এটা আসলে ইন্টারেস্ট নেবে কিনা, এই ব্যাপারটা মাথার পেছনে রাখতে হবে। তাহলে তুমি যখন টপিক পেয়ে গেলা, হোয়াট আর ইউ ডুইং? ইউ আর নাও ইউ হ্যাভ টু find relevant information for the topic. So we relevant information গুলোর জন্য you need to do some research. এবং এই রিসার্চের জায়গাগুলো হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে হলো you go for a library or you do internet search. লাইব্রেরি রিসার্চের কথা আমরা গত ক্লাসে একটা এক্সটেন্সিভলি কথা বলেছি, কাজে আমি আর ওটাতে যাব না। মানে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে যেখানে লাইব্রেরি নাই সেখানে আমি কী করবো। সো ইউ হ্যাভ টু ফাইন্ড সাম কাইন্ড অফ নলেজ, সাম প্লেসেস, সাম নলেজ রিসোর্স, যেখানে কিছু একটা, যেমন মনে করো ঢাকা শহরে এখন ওই রকম কোয়ালিটেটিভ লাইব্রেরি অনেক কমেই গেছে, অলমোস্ট নাই, কিন্তু তারপরেও কিছু আছে। যেমন মনে করো USIS লাইব্রেরি, তারপরে ব্রিটিশ কাউন্সিল, মাইডাস নামে একটা গ্রুপ আছে, এনজিও লাইব্রেরি, রোড 27 ইসে, ঠিক রাপা প্লাজার পেছন দিকেই। তারপরে GIDS লাইব্রেরি আছে একটা ইসে, যে শেরবাংলা নগর কৃষি কলেজের ওই সাইড, কৃষি ওইটা বোধহয় এখন ইউনিভার্সিটি হয়ে গেছে, হ্যাঁ, ওইটার ওই পাশের দিক থেকে ঢুকতে হয়। BIDS বলে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, এরকম কিছু জায়গায় আছে আর কি। তো এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার টপিকে, কি টপিক তুমি চুজ করেছো। আচ্ছা, লাইব্রেরিতে গেলে লাইব্রেরিয়ানের কাছ থেকে ইউ হ্যাভ টু টেক সাম ডিরেকশনস। লাইব্রেরিয়ান জানে যে কোথায় কোন রিসোর্স রাখা আছে, এবং যদি তার এখানে নাও থাকে সেটাও সেটা, যে এটা আমার এখানে পাওয়া যাবে না। সো হি ক্যান বি ইয়োর গাইড in searching the materials, whatever you are looking for. তাহলে এটা গেল একটা অপশন। Then we have the freely available option is your internet, তাই না? মানে you can connect and download things from anywhere, কিন্তু সেইখানে কিছু ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখানে যে মুশকিলটা হচ্ছে লাইব্রেরির সাথে ইন্টারনেটের পার্থক্য কি, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমাদের কি মনে হয়, উইদাউট লুকিং অ্যাট ইট, লাইব্রেরির সাথে ইন্টারনেটের পার্থক্য? এখানে মানে নিজেরই কিওয়ার্ড ইউজ করতে হয়, এখানে মানে নিজেকেই ইন্টারনেট করতে হয়, কেউ গাইড দেওয়ার মতো লাইব্রেরিয়ান গাইড করতে হয়। রাইট। আর খুব স্পেসিফিক হওয়া লাগে সার্চ করে। তার মানে যে আমরা যে কথাটা শুনছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে হবে এখানে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ইউ আর প্রম্পটিং সামওয়ান টু ডু সামথিং। তো এটা চ্যাটজিপিটির ক্ষেত্রে এই কথাটা খুব এখন বাজার পেয়েছে, খুব পপুলার হয়েছে, কিন্তু মূলত এটা আমরা উই হ্যাভ ডান ইট অল অ্যালং। এর আগেও আমরা যখন প্রথম সার্চ ইঞ্জিনগুলো আসলো তখন দেখলাম যে জাস্ট একটা সার্চ দিলেই হচ্ছে, যে আমি যেমন সকালে ক্লাসে নিয়ে কথা বলেছি যে ইনফোস্ফেয়ার নামে একটা আইডিয়া আছে, একটা কনসেপ্ট আছে। অক্সফোর্ড ইনস্টিটিউট আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট, সেটার একজন রিসার্চার আছেন লুচানো ফ্লোরেটি, ইটালিয়ান, এখন ইউকেতে। তার একটা আইডিয়া আছে, উনি বলছেন যে ইনফরমেশন ব্যবহার করে আমরা আমাদের লাইফের যে গুণগত পরিবর্তন করেছি, এটা একটা আলাদা জগতের চেহারা নিয়ে নিয়েছে। আমাদের সমস্ত কিছু ইজ ড্রিভেন বাই ইনফরমেশন। তো এইটাকে উনি বলছেন ইনফোস্ফেয়ার, ইনফরমেশনের গোলক বা ইনফরমেশনের পৃথিবী। তো আমি এখানে খুব ইন্টারেস্টেড হয়ে আমি দিলাম, গুগল সার্চ দিলাম, দেখি যে এখানে কি আসছে, IBM এর একটা
অ্যাপ্লিকেশন আছে, এক্স্যাক্টলি ওটা কিসের জন্য এটা আমার মনে নেই, ওই অ্যাপ্লিকেশনটা বারবার দেখাচ্ছে। এই গুগল সার্চে প্রত্যেকটা লিঙ্কে ওই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে তার মানে এটা কি, পরে আমি যেটা করলাম যে আমি ওইটার পাশে ওই গবেষকের নাম লিখে দিলাম, লুচানো ফ্লয়েড। তারপরে দেখা গেল যে হ্যাঁ ওই জিনিসটা দেখাচ্ছে। তার মানে কি, ইউ হ্যাভ টু ডু দ্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং থিঙ্কিং or being very very specific. সার্চ ইঞ্জিনের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে তুমি যদি ঠিকমতো এটাকে ন্যারো ডাউন না করতে পারো, কিওয়ার্ডগুলো যদি এরকমভাবে না হয়, তাহলে অনেক বেশি ইররেলেভেন্ট জিনিসপত্র চলে আসবে যেগুলো তোমার দরকার নেই। হ্যাঁ, তার মানে এখানে যে জিনিসটা হতে পারে ইনফরমেশন ওভারলোড, ডিস্ট্রাকশন, মিসইনফরমেশন, অনেক কিছু আছে। এটা তাহলে আমাকে ওই ব্যাপারটাই করতে হবে। আচ্ছা, লাইব্রেরির সাথে আরেকটা পার্থক্য আছে। লাইব্রেরিতে যেসব ম্যাটেরিয়াল থাকে এভরিথিং ইজ ভেরিফাইড। এটা কি আমরা কখনো চিন্তা করেছি কিনা? লাইব্রেরিতে একটা বই ঢুকছে, একটা জার্নাল ঢুকছে, একটা ম্যাগাজিন ঢুকছে, এই প্রত্যেকটা জিনিসই পাবলিকেশনের আগে ইট গোজ থ্রু দ্য এডিটর, তাই না? বা কেউ একজন ভেরিফাই করে যে এই ইনফরমেশনটা আসছে এটা অথেন্টিক কিনা, রিলেভেন্ট কিনা। বিশেষ করে বইয়ের ক্ষেত্রে, বই তো তুমি মানে যদিও বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে এখন, যে কেউ একটা রাস্তা থেকে উঠে এসে একটা বই লিখে টাকা দিয়ে প্রকাশ করে ফেললেই হয়ে গেল। তারপরেও মানে হ্যাঁ, লাইব্রেরিতে হয় কি, ওইখানে ফিল্টার্ড হয় জিনিস, যে যা খুশি দিয়ে দিবে আর আমি এটা লাইব্রেরিতে রেখে দিব সেটা না। লাইব্রেরিয়ানদের কাজই হচ্ছে যে এটাকে, তার মানে আমি লাইব্রেরি হচ্ছে আমার একটা ভেরিফাইড সোর্স অফ ইনফরমেশন। কিন্তু ইন্টারনেটে আছে, বাট এটাকে লোকেট করাটা ইটস আ হিউজ চ্যালেঞ্জ। ওই জায়গায় আসে হচ্ছে জার্নালগুলো, ইলেকট্রনিক জার্নালের কথা। আচ্ছা, ইলেকট্রনিক জার্নাল কি? এগুলো হচ্ছে বিভিন্ন রিসার্চ আর্টিকেলগুলোকে ডিজিটাল স্পেয়ারে বা সাইবার স্পেসে এগুলোকে অ্যাভেলেবল করার জন্য যেই কি বলে বিভিন্ন কোম্পানিগুলো কাজ করে, সেগুলোকে আমরা হচ্ছে ইলেকট্রনিক জার্নাল। এদের মধ্যে এলসেভিয়ার আছে, তারপরে সেইজ আছে, তারপরে আইটিআই গ্লোবাল আছে, এরকম অনেক আছে। বাট এখানেও আবার একটা মুশকিল আছে। কোন আইডিয়া করতে পারে কি মুশকিলটা? Expensive, and they are behind a paywall. Unless you pay, you don't get it. যদি এটাকে circumvent মানে হচ্ছে বাইপাস করা, হ্যাঁ, এটা একটা নতুন ওয়ার্ড। So এই সার্কামেন্ট করতে গিয়ে যে জিনিসটা সিআইআর না, হ্যাঁ সিআইআর, হ্যাঁ সিআইআর QMVENT, হ্যাঁ ঠিক আছে। You do not make too much promotion, বসে যাও, সবাই বসে যাও। হ্যাঁ স্যার, সিআইআর CUMVENT, হ্যাঁ বাংলাটা কি স্যার? এড়িয়ে যাওয়া। তাহলে এই যে পেওয়াল, এগুলো কেমন বিপজ্জনক? এনি আর্টিকেল মানে একেবারে লিস্ট ইউ হ্যাভ টু পে লাইক $33 জাস্ট ফর এ সিঙ্গল আর্টিকেল, সিঙ্গল রিসার্চ আর্টিকেল। ঠিক আছে, এক্সপেন্সিভ, যথেষ্ট এক্সপেন্সিভ। স্টুডেন্টদের জন্য তো বটেই, টিচারদের জন্য। হ্যাঁ, we don't make money in dollars, we make money in টাকা। So when it is converted to dollars, it becomes scanty, less. So সেই কারণে হ্যাঁ ক্ষুদ্র কমে যায় আর কি। সো তার মানে কি, এই যে একটা বিশাল প্রবলেম, থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রিগুলোর রিসার্চারদের জন্য এটা একটা বিশাল প্রবলেম। এইটার জন্য অনেক সময় কিছু এইসব বড় বড় কোম্পানিগুলো করে, তারা তাদের CSR করতে চায়। CSR বুঝো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। তারা বলে যে আমরা এদের জন্য ফিল করি, কাজে এরা যদি এরকম কি করা থাকে যে এরা দে আর ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ, সো উইল গিভ দেম সাম অপশন, ইদার ফ্রি অর discounted price, 60% discount, 70% discount.
ডিসকাউন্ট এরকম, বাট দ্যাট ইজ নট হেল্পিং অল দ্য টাইম। কারণ তোমাকে ওই তাদের কাছে এটাকে প্রুভ করতে হবে যে ইয়েস ইউ আর ফ্রম এ পুয়ার কান্ট্রি অর, বাট হোয়াট ইজ হ্যাপেনিং, বাংলাদেশ ইজ নাও এন্টারিং দ্য মিডল ইনকাম কান্ট্রিজ, সো উই নো লঙ্গার qualify for this sort of help or discount. এটা একটা আমাদের জন্য রিসার্চারদের জন্য একটা বেশ বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এইটাকে অবশ্যই নিদি, মানে ব্যাপারটা এটা হচ্ছে আমরা মিডল ইনকামে গেছি, এটা জারি জুরিটার কিছুই না, স্ট্যাটিস্টিক্সের জারি জুরি। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি 5 জন মানুষকে নাও, তাদের মধ্যে 4 জন হচ্ছে 10,000 টাকা কামায়, আর 4th ম্যান আর্নস লাইক 100,000, তাহলে কি হচ্ছে 40,000, আর তাহলে ওই 5 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে অ্যাভারেজে কত হচ্ছে, হ্যাঁ 40,000 প্লাস 1 লাখ 140, হ্যাঁ 140, তাহলে 140 কে 5 দিয়ে ভাগ করতে তাহলে 28,000, যেখানে 4 জনই 10,000 পায়, সেখানে আমরা ধরে নিচ্ছি 4 জন 28,000 করে পাচ্ছে। স্যার তাহলে পার ক্যাপিটা ইনকাম যে বাড়তেছে, এটা তো আমরা যারা কম ইনকাম করি তাদের জন্য অ্যালার্মিং। হ্যাঁ ডেফিনেটলি, মানে এটা এবং এটাও বলা হয় যে পার ক্যাপিটা ইনকাম যে ক্যালকুলেশনটা, দিস ইজ নট এ গুড ওয়ে টু মেজার দি ওয়েলবিং অফ এ পার্টিকুলার ইকোনমি। এটা এখন অলরেডি এস্টাবলিশড। হ্যাঁ, তো এই জায়গায় আরও কিছু ইন্ডেক্স আসছে, নতুন কিছু ইন্ডেক্স আসছে, যেমন মনে করো এটাকে বলে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 4টা জিনিস আছে এখানে। একটা হচ্ছে যে কতজন শিশুদের শিশু মৃত্যুর হার কীরকম, লোকজনের গড় আয়ু কতখানি এবং তাদের ইনকাম কতখানি, এই এরকম 4-5টা জিনিস দিয়ে ই করে। আরেকটা আছে, ওটাকে বলা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি। পারচেজিং পাওয়ার প্যারিটিটা কি, যে এই সিস্টেমটা মানে বেটার হতো। হ্যাঁ, যে বলছে যে একটা পার্টিকুলার $1 আমেরিকাতে কতগুলো জিনিস তুমি কিনতে পারো আর বাংলাদেশে কতগুলো জিনিস কিনতে পারো, এইরকম একটা তুলনামূলক একটা আসে। তো এই যে এই কনটেক্সটে আমরা যখনই পার ক্যাপিটা ইনকাম ধরি, তখনই উই আর ইন বিগ ট্রাবল। কারণ দেখাচ্ছে যে অনেকের আয়, যারা আমাদের টপ 1% বাংলাদেশের ধনীদের, তাদের আয় প্রবাবলি ইন বিলিয়ন্স। আমাদের অ্যাভারেজ পার্সনদের আয় বা একেবারে নিচে যারা আছে 10,000 টাকা পার মাস বা এরকম, বা 7,000 টাকা 6,000 টাকা এরকম। তার মানে কি, এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে নিচের দিকের লোকজনের সংখ্যা সবচেয়ে বেশি। তার মানে এইখানে অনেক লোকেরই ইনকাম কম, কিন্তু উপরের লোকজনের ইনকাম বেশি হওয়ার সুবাদে একসাথে যখন তুমি এটাকে এগ্রিগেট করছো, ইট গোজ হায়ার, হুইচ ইজ রং। তো এই আচ্ছা, তো এই যে এই কারণে অনেক সময় দেখো যে এই পে ওয়ালগুলো ওরা তোমাকে ঢুকতে দিচ্ছে না। এটা একটা, আমি বলবো যে ওদের ভাষায় ইলিগাল, আমি এটাকে ইলিগাল মনে করি। একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, একটা ওয়েবসাইট আছে সাইহাব, একটা ওয়েবসাইট আছে সাইহাব, SCI-HUB, হ্যাঁ সাইহাব, সায়েন্স থেকে হাব, সায়েন্সের হাব। এইটা ডোমেইন একবার এক একটা হয়ে, এটা সবসময় স্পেসিফিক ডোমেইন থাকে না। কারণ কি, ওর বিরুদ্ধে এরা এই বাকি যারা বিভিন্ন পে ওয়ালের সাথে জড়িত, এই ব্যবসার সাথে জড়িত, তারা ওর বিরুদ্ধে কমপ্লেন করে যে সে কপিরাইট লঙ্ঘন করছে, এই করছে সেই করছে। এই হচ্ছে সকালের ওরা কয়েকজন চিনেছিল, রাশিয়ান একজন মহিলা আছে, নামটা বলি, আলেকজান্ড্রিয়া সামথিং, রাশিয়ান একটা নাম। সে তার একেবারে ওইরকম মানে প্রচন্ড রকম জোর দিয়ে সে বলে যে সারা ওয়ার্ল্ডের রাইট আছে যে কোনো রিসার্চ আর্টিকেল ফ্রি পাওয়ার, এবং আমি এটা প্রোভাইড করতেই থাকি, যে যা কিছু। সে মাঝে মধ্যে কনস্ট্যান্টলি ডোমেইন চেঞ্জ করছে, কারণ ওই ডোমেইনটাকে হয়তো ব্লক করে দেয়, এরকম এইভাবে সে ডোমেইন চেঞ্জ করছে। বাট এটা আমাদের থার্ড ওয়ার্ল্ড রিসার্চারদের জন্য এটা একটা ভালো জিনিস। যখন মানে সুযোগ পাওয়া যায় আমাদের তাকে হেল্প করা, পয়সা দিয়ে হোয়াটএভার। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে রিসার্চ করতে গেলে ইউ হ্যাভ অল দিস। আচ্ছা, আমি এইগুলো যে তোমাদেরকে বলছি, এই
লাগবে এমনটা না, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো ফর এ হায়ার স্টাডিজ তখন এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মনে করো towards the end of your undergrad degrees you might want to publish a research article. ওই সময় এই জিনিসগুলো লাগবে, হ্যাঁ, মানে তুমি একটা ভালো ইলেকট্রনিক জার্নালে দিতে গেলে you are supposed to do good research, হ্যাঁ। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে রিসার্চটা হচ্ছে হলো তুমি তোমার হায়ার স্টাডিজের মেরিট বিচার করে আর তোমার প্রজেক্টটা বিচার করে তুমি কতখানি এমপ্লয়েবল তোমার হ্যাঁ ওই থিসিস আর রিসার্চ রিসার্চ আর্টিকেল থিসিস মানে তোমার এমপ্লয়ার দেখতে চায় যে তুমি কতখানি এমপ্লয়েবল বাই ডুইং সাম প্রজেক্টস, আর যারা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ওগুলো দেখতে চায় হচ্ছে তোমার রিসার্চ কতখানি আছে। সো তাহলে ওই কনটেক্সটে আমরা এই পেওয়ালগুলোকে এই করতে পারি। আর তাহলে এখন যখন ইন্টারনেটে আমি আসছি, ইন্টারনেটেও তো আমি এইগুলোতে মানে ইলেকট্রনিক জার্নালগুলোতে যেতে পারি, কিন্তু অল দ্য ফ্রি স্টাফ দ্যাট আর অন দ্য ইন্টারনেট ওই জিনিসগুলো কিন্তু আমরা we have to check them with care, being very vigilant বুঝি আমরা সতর্ক হয়ে আমাদের দেখতে হবে যে ওগুলোকে আসলেই অথেন্টিক ইনফরমেশন কিনা, ঠিক আছে? সো কারণ ট্রাম্পের মতো কিছু লোকজন অনেক কিছুই তুলে দিতে পারে, বা বিভিন্ন ওয়েবসাইটে আমি আজকেই তো দেখলাম একটা কি ওয়েবসাইটের ইউটিউবে একটা আমার কাছে সাজেশন আসলো, ওইটার নাম শুনেই বোঝা গেল যে এটা মাগার নাম শুনেছ? ট্রাম্প সাপোর্টাররা নিজেদেরকে মাগা বলে, রেসিস্ট হোয়াইট যে কনজারভেটিভ গ্রুপটা, হ্যাঁ 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 মেক আমেরিকা গ্রেট এগেন, আমি নিজে বলে দিচ্ছিলাম। হ্যাঁ, তো এরা করে কি ওদের ইগুলোর ওদের ওয়েবসাইট বা ওদের ইউটিউব চ্যানেল দেখো যে নামগুলো এরকম হয়, ব্রিংিং ব্যাক অর ট্রু ওয়ার্ডস, যেমন তাদের একটা আছে সোশ্যাল মিডিয়া সাইট আছে ট্রুথ সোশ্যাল, মানে ওরা বলছে ঠিক আছে, মানে এরকম অনেক আছে। তো ওইগুলো থেকে যদি তুমি নাও, যেমন আমি একটা হেলথ রিলেটেড সাইট থেকে আমার হেলথ রিলেটেড ইনফরমেশন পড়তে পছন্দ করি, সেটার নাম হচ্ছে হলো naturalnews.com, সবই ঠিক আছে, ওদের বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড জিনিসপত্র অনেক ভালো ইনফরমেশন। বা যখন এটা পলিটিক্যাল ইনফরমেশনের ক্ষেত্রে আসে সে অন্ধভাবে ট্রাম্পের সাপোর্টার, এবং ওগুলো নিয়ে সে বলে কনস্পিরেসি থিওরি, আমরা বুঝি কনস্পিরেসি থিওরি, হ্যাঁ, মানে এটা হচ্ছে কি যে কোনো ধরনের একটা ষড়যন্ত্র আছে কোনো কিছুর পেছনে, এইটার একটা কাল্পনিক একটা নিয়ে আসে, কাল্পনিক একটা কি বলে কাল্পনিক কিছু তৈরি করে ওইটাকে পোস্ট করা বা করা, এইগুলো কাজে ওরা এগুলো হ্যাঁ যে হ্যাঁ ওই ভাইরাস এসছে চায়না থেকে, তারপর আরো অনেক কিছু আছে, মানে প্রেডিক্ট করাটা একটা কথা, মানে প্রেডিকশন কথাটা একটু মাইল্ড হয় আর কি, যে ও আচ্ছা চেষ্টা করছে এগুলো, কিন্তু তারা তো প্রেডিক্ট করে না, they created fictitious কথাটা এসছে হলো ফিকশন থেকে, ফিকশন মানে কি কাল্পনিক ঘটনা, তো ওরা তৈরি করে যে অমুক জায়গায় অমুক কিছু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, গুজব বলতে না, গুজব তো আছেই, প্রোপাগান্ডাও আছে, কিন্তু এটাকে যখন তুমি একেবারে কিছু হ্যাফ ট্রুথ দিয়ে পরিবেশন করো তখন ইট বিকামস অলমোস্ট লাইক ট্রুথ, এটাই হচ্ছে পয়েন্ট প্রোপাগান্ডা। হ্যাঁ স্যার সিম্পসনের সাথে যতগুলো ম্যাচিং পাওয়া যায় স্যার, এইটা আমি অবশ্য বারবার ভিডিওটা দেখবো, কিন্তু আমার দেখা হয় না, দেখে তাহলে তোমার সাথে কথা বলবো, মানে এমন একটা দুইটা 30-40 মনে ম্যাচ আছে, মানে ওরা এমন মানে এরকম ইয়া হয় যে ওরা নাকি এটা আগে বানায় দেন এটা ঘটায়, এরকম মানে এরকম চিন্তা করা। দেখি আমি
যেহেতু এটা দেখি না এই জন্য এখন এখানে মন্তব্য করতে পারছি না। অনেকগুলি পর্যন্ত ভাইরাল হয়েছে এই ব্যাপারে। হ্যাঁ, আমি এমনি সব যে ইউটিউবে সাজেশন দেখি প্রায়ই আসে আমার কাছে, কিন্তু আমি আর মানে ওইভাবে দেখি আমি দেখে থাকবো বেশি কখনো। আচ্ছা, তাহলে বেসিক ব্যাপারটা কি দাঁড়ালো যে ইন্টারনেটে আমরা যা পাই ফ্রি পাচ্ছি ঠিকই, মানে other than these paywall things যা পাচ্ছি আমরা ফ্রি পাচ্ছি, কিন্তু তার মানে সেখানে একটা স্ট্রিং অ্যাটাচ কথাটা বুঝি আমরা, এটার সাথে একটা শর্ত জুড়ে আছে, শর্ত প্রযোজ্য একটা, যে ইউ হ্যাভ টু চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেশন, যেটা আসলে এটা কোন সোর্স থেকে আসছে। হ্যাঁ, এইটা গেল হলো তোমার। এবং এইটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এখানে মুশকিলটা এটাই হচ্ছে যে ইন্টারনেট থেকে তুমি যা পাচ্ছ সেটা দ্যাট শুড সাপ্লিমেন্ট your topic, not replace the library research. মানে অথেন্টিক রিসার্চের পাশাপাশি এই জিনিসগুলো তোমার এখানে থাকবে, কিন্তু এটা ওইটার বদলে এটা আসবে না। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা এটা নিয়ে অলরেডি কথা বলেছিলাম, সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে যেটা বলছিলাম, যে ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক, ইউ হ্যাভ টু ন্যারো ইট ডাউন। একটা ভেগ টপিক নিয়ে বা একটা জেনারেলাইজ টপিক নিয়ে সার্চ করলে ইউ উইল নট গেট দ্য গুড অর এক্সপেক্টেড রেজাল্টস। হ্যাঁ, যেমন কেমন এখানে আমরা যেমন বলছি যে মনে করো বাংলাদেশের মাইক্রো ক্রেডিট দিয়ে যদি আমরা কথা বলি, মাইক্রো ক্রেডিটটা সম্বন্ধে কারো জানা আছে? ডক্টর ইউনুস এখন ছোট ছোট লোন দেয়, এই জন্য এটা বলে মাইক্রো ক্রেডিট। আচ্ছা, মাইক্রো ক্রেডিটের যে আইডিয়াটা ছিল হলো যে ওনাকে এই জন্য বলা হয় ব্যাংকার টু দ্য পুয়ার, যে পুয়ার লোকজন লোন পাবে না কারণ তাদের কোলাটেরাল নাই। কোলাটেরাল বুঝি আমরা, জামানত, এটা নাই, কাজে তাদেরকে লোন দেওয়া যাবে না, ব্যাংক তাকে লোন দেবে না। উনি বললেন যে আমরা এটা একটা ব্যবস্থা করবো। উনি এটাকে কীভাবে এড়ালেন সেটা হচ্ছে উনি একটা গ্রুপ, এই মাইক্রো ক্রেডিট কিন্তু কখনোই পার্সোনাল লোন খুব কম দেয়, বেশিরভাগই দেয় বিশেষ করে গ্রামীণ ব্যাংক। গ্রুপের মধ্যে মনে করো 4-5 জন একটা গ্রুপ, লোন নিচ্ছে একজন, কিন্তু ওই 4-5 জন তার ওই লোনের জন্য রেসপন্সিবল। If he or she cannot pay, all 5 people are liable to pay for that loan. ঠিক আছে? এবং ওখানে দেখা যাচ্ছে যে লোনের রেট অনেক হাই। গ্রামীণ ব্যাংকের লোনের রেট হচ্ছে প্রায় 24%। 24% মানে কি? 100 টাকায় 24 সোশ্যাল ওয়ার্কার কাছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কেস করছেন কিছুদিন আগে, সাথে যুক্তিযুক্ত কারণ আছে। আর এটা একটা জিনিস যেটা করছে কি, এটা তোমার একটা সাইকেল অফ কি বলবো এটাকে বড়োইং তৈরি করে দিচ্ছে ফার্মারদের বা যারা লোনটা চায়। মানে একটা লোন নিয়েছে, ওটা তো সামহাও হাতে টাকা এসছে অনেকখানি, সে হয়তো মেয়ের বিয়েতে খরচ করে দিচ্ছে। এখন ওইটা পে অফ করবে কেমন? আরেকজনের কাছে ওর কাছে ওইটাকে পে অফ করার জন্য আবার আরেকজনের কাছে গেল। এরকম দেখা গেল যে লোনের মার্কেট বেড়েছে ঠিকই, কিন্তু জনগণ বিপদে পড়ে গেছে। হ্যাঁ, এবং সে এখন ওইখান থেকে আর বের হতে পারছে না। অনেক সময় এরকম নাকি হয়েছে যে বাড়ির টিনের চাল খুলে নিয়ে চলে গেছে কারণ লোন পেমেন্ট দিতে পারে না। তো তার মানে কি, দিস ইজ নট এ ভেরি পজিটিভ থিং। আচ্ছা, এখন আমি যদি মাইক্রো ক্রেডিটের দিয়ে সার্চ দিই, হোয়াট উইল হ্যাপেন? আচ্ছা, আমার একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেন টাইপ আমি ওই বলেছি, তুমি লেট করে এসেছো বলছে। আমি বলছি যে বৃহস্পতিবার দিন সকালে 11টার সময় আমরা একটা অনলাইনে জুম ক্লাস দেব, রিভিউ এবং অল কাইন্ডস অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ মাইট হ্যাভ। আচ্ছা, তারপরে আমরা তাড়াতাড়ি করি। তাহলে যখন তুমি মাইক্রো ক্রেডিট লিখবা, তখন দেখবে যে বিভিন্ন মাইক্রো ক্রেডিট এজেন্সির নাম চলে আসবে, কিন্তু তুমি হয়তো জানতে চাইছো যে এর ফলে বিপদটা কি ঘটেছে। তখন ইউ হ্যাভ টু স্পেসিফাই লাইক রিস্কিনেস, রিস্ক অফ মাইক্রোক্রেডিট অর দি ডিসঅ্যাডভান্টেজ অফ মাইক্রোক্রেডিট। এই যেগুলোকে আমরা বলছিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যে তুমি স্পেসিফিক ওয়ার্ড ব্যবহার করে ইউ আর ট্রাইং টু ফেচ মানে হচ্ছে নিয়ে আসা, ইউ আর ট্রাইং টু ফেচ দ্য রেজাল্ট দ্যাট ইউ ডিজায়ার, যেটা তুমি চেয়েছি। আচ্ছা, তারপরে আছে হলো উইকিপিডিয়া। সার্চ ইঞ্জিন আরো যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি শুধু যে টেক্সট মাইন্ড করতে পারো সেটা না, ব্লগ, ইমেজ, ভিডিও, এইসব এই
বিভিন্ন ওপেন বুকস আছে, গুগল বুকস আছে, যদিও গুগল বুকসটা খুব একটা মাঝে মাঝে কিছু পাতা মিসিং থাকে, আমি ট্রাই করেছি কিনা। তুমি যে টপিকটা নিয়ে করছো ওইটা সম্বন্ধে আছে, কিন্তু তুমি যদি ফার্দার করতে যাও ইউ ক্যানট ফাইন্ড ইট। হ্যাঁ, তখন ব্ল্যাঙ্ক আসে। ঠিক আছে, তো তার মানে এই অসুবিধাগুলো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ভালো সোর্স হচ্ছে উইকিপিডিয়া, বাট এইটারও প্রবলেমটা কি, এডিট করা যায়। বাট এটার ভালো জিনিসটা হচ্ছে ইট হ্যাজ লিস্ট অফ রেফারেন্সেস, লিঙ্ক আছে, অনেক লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কগুলো দিয়ে ইউ ক্যান ফাইন্ড গুড ইনফরমেশন। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো বলছি যে আমরা যখনই ইন্টারনেট থেকে এইগুলো নিচ্ছি, এই ব্যাপারগুলো দে নিড টু বি ভেরিফাইড। আর অন দি আদার হ্যান্ড লাইব্রেরি থেকে যেগুলো আমরা নিয়েছি সেগুলো অলরেডি they have been scrutinized or verified, হ্যাঁ, ওইটার জন্য আমাদের প্রবলেম হয় না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। লাস্ট যে টপিক সেটা হচ্ছে ইন্টারভিউ, মানে এটা হচ্ছে কি যে তুমি টপিক পাওয়ার পর তুমি টপিকের ম্যাটেরিয়াল কন্টেন্ট বের করার চেষ্টা করছো, তো সেখানে ওই যে এই রিসার্চ ওগুলো আসলো, প্লাস লাস্ট যেটা সেটা হচ্ছে যে ইন্টারভিউ, তুমি একজন এক্সপার্টকে ইন্টারভিউ করতে চাও, ইউ জাস্ট গো টু দ্যাট এক্সপার্ট, বাট দ্য থিং ইজ নট দ্যাট ইজি। কেন? এইটা একটা ব্যাপার, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাকে ইউ হ্যাভ টু অর্গানাইজ অ্যান্ড প্ল্যান ওয়েল অ্যাহেড। কারণ তুমি ওই যে ভদ্রলোক এক্সপার্ট, তার সময় আছে কিনা, তার সাথে তোমাকে দেখা করতে যেতে হবে, তুমি কী প্রশ্ন করবে সেগুলো থাকবে, তারপরে কীভাবে তাকে অ্যাপ্রোচ করবে, হাউ হেল্পফুল হি অর শি ইজ, এই ব্যাপারগুলো আছে। এইটা গেল তো প্রিপারেশন। সেকেন্ড পার্টটা হলো যে যখন তার সাথে তুমি ইন্টারভিউ নিলে, ইউ হ্যাভ টু ইদার রেকর্ড ইট, দেন ইউ হ্যাভ টু ট্রান্সক্রাইব বলতে বোঝায় লিখে ফেলা। ওইটা নিতে গেলে ওখানে সময় যাবে, ওগুলো থেকে আবার অনেক সময় অনেক ইররিলেভেন্ট ডিটেল তোমাকে বাদ দিতে হবে। তার মানে কি পুরো ব্যাপারটা ইটস টাইম কনজিউমিং। ইফ ইউ ডু নট হ্যাভ টাইম ইউ শুড নট গো ফর ইন্টারভিউ। তোমার যদি হাতে অনেক টাইম আছে তখন তুমি করতে পারো। আচ্ছা, লাস্টলি যে জিনিসটা আমাদের করতে হবে যে তুমি এগুলোকে প্রত্যেকটা ইনফরমেশন তুমি যেগুলো পাচ্ছ ইন্টারভিউ থেকে সেগুলোকে তোমার রেকর্ড রাখতে হবে, হ্যাঁ, এবং এগুলো নোট নিয়ে তুমি ওয়ার্ড, এবং এগুলো হচ্ছে কম্পাইলেশন কথাটা বুঝি আমরা একসাথে, মানে অনেক কিছু এনে একসাথে যোগ করা। এই কম্পাইলেশনের ব্যাপারটা তখন তুমি ইন্টারনেট সোর্স, লাইব্রেরি থেকে বা পার্সোনাল ইন্টারভিউ থেকে যা পেয়েছো এগুলোকে তুমি এক জায়গায় করবে এবং সেটাকে অর্গানাইজড একটা স্ট্রাকচারে এটাকে দাঁড় করাতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেব এই রিসার্চের উপরে আফটার মিড টার্ম। এটা নিয়ে এখন ইউ ডোন্ট হ্যাভ টু সোয়েট ওভার ইট নাও, আফটার মিড টার্ম। স্যার মিডে তো স্যার তিনটা মিটিং, হ্যাঁ এই তিনটা মিটিং। ওকে, তাহলে আমরা লাস্টে যেই জায়গায় চলে আসলাম সেটা হচ্ছে যে what are the things that you should know about good and bad topics? হ্যাঁ, এখানে হচ্ছে elements of a good topic, it must be informative, it should give you information, it is clear and specific, it has to solve at least one problem, and it should be accurate, you should be relevant, এবং it should be sometimes funny and intriguing. Intriguing মানে হচ্ছে যেটা কৌতূহল উদ্রেক করে, কৌতূহল নিয়ে আসে। And it also should answer questions. It should be goal oriented. Goal oriented কেন? যে তুমি যে পার্টিকুলার অডিয়েন্সের সামনে প্রেজেন্টেশনটা দিচ্ছ সেটা একটা পার্টিকুলার মেসেজ যাবে বা যাই যাবে সেটা তোমার আগে থেকে সেট করে রাখা লাগবে। এই সেট করার জন্য এটা করা হয়েছিল goal oriented. Lastly, strong thesis statement. Strong কেন? একটা মেসেজ থাকতে হবে যে ওই পার্টিকুলার প্রেজেন্টেশন থেকে যখন তোমার অডিয়েন্স বের হবে they will carry something in their hearts. তাদের মনে থাকবে যে আমরা এইটা নিয়ে কথা বলছি।
করছি এইটা হচ্ছে দ্যাটস দ্য মেসেজ। অন দি আদার হ্যান্ড উইক টপিকগুলো এই ধরনের হবে যে ইমপ্রেসাইজ, মানে বটে ঠিকমতো বলছে না, তারপরে অ্যাম্বিগুয়াস কথাটা বুঝি, আনক্লিয়ার বা বটে বা ব্যর্থবোধ একই, মানে বিভিন্ন ধরনের অর্থ মিন করে। আচ্ছা, তারপরে ডিসকাস এ লট অফ প্রবলেমস, এটাও একটা ভুল, কিন্তু তোমার প্রেজেন্টেশন অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে না, একটা বা দুইটা বড়, এর বেশি না। তারপরে হচ্ছে ইনঅ্যাকুরেট অর ইররিলেভেন্ট, এটা বোঝাই যাচ্ছে। বোরিং, সেটা একটা ব্যাপার যে তুমি এমন কোনো প্রেজেন্টেশন টপিক তুমি চুজ করতে পারো না যেটা এভরিওয়ান নোজ এন্ড দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, এরকম কিছু চুজ করা যাবে না। জেনারিক, গতানুগতিক হতে পারবে না, ঠিক আছে। তারপরে ডাজ নট অফার এ সলিউশন, তুমি খালি বলেই গেলা বাট ইউ আর নট রিয়েলি গিভিং এনি সলিউশন। হিডলেস মানে হচ্ছে গন্তব্যহীন, কোথায় যাচ্ছে, মানে আমি কথা বলে যাচ্ছি। এখানে আমরা ট্রাম্পকে খুব ভালো উদাহরণ হিসাবে কি করতে পারি যে হোয়াট এভার হি সেজ, মানে হি ইজ লাইক ব্যাবলিং অল দ্য টাইম। হ্যাঁ, স্ক্যাটার্ড বা কোনো ধরনের ছাড়া, কি অর্গানাইজেশন ছাড়া। আর উইক থিসিস স্টেটমেন্ট, তার মানে হচ্ছে তুমি যখন করছো তুমি আসলে ঠিক ওই জিনিসটাকে স্ট্রংলি মেসেজটাকে তৈরি করতে পারছো না, যেটা দি অডিয়েন্স শুড ক্যারি ইন দেয়ার হার্ট, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ফাইনাল অ্যাডভাইস। এই হচ্ছে যে যেহেতু এটা দিস ইজ দ্য মোস্ট important thing for your presentation, you must really take care of choosing your topic and taking the content or preparing the content with interest. এবং এখানে আরেকটা যেটা ব্যাপার, তুমি চাচ্ছ তোমার অডিয়েন্সকে প্লিজ করতে, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ শুড অলসো থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ। ওয়াই? যদি তোমার কোনো ইন্টারেস্ট না থাকে, তোমার প্রেজেন্টেশন doesn't matter how good content that is, it will not really be delivered properly, delivered with কাজেই তোমার যেই ইন্টারেস্ট, প্রেজেন্টারের ইন্টারেস্ট থাকে, সো দুইটার সম্মিলনে, কম্বিনেশনে you will have a good presentation. So that's why we are talking so much about choosing the right topic. ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমরা, তোমরা এইগুলো স্লাইডগুলো দেখো এবং